তোমরা কি জানো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র নদী শুধু একটি নদী নয়, এটি কোটি কোটি মানুষের জীবনরেখা। ওহ, ইন্ডিয়া! গঙ্গা নদী উৎপন্ন হয়ে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বহু রাজ্যকে জীবন দেয়। কিন্তু কখনো ভেবেছ গঙ্গা রিভার সিস্টেম এত বিশাল হলো কিভাবে, এবং এর প্রধান উপনদীগুলো কোন কোনগুলো? ওহ, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন গঙ্গা অববাহিকাকে ভারতের সবচেয়ে উর্বর অঞ্চল বলা হয়? বুহ! যদি তুমি WBCS, UPSC, SSC বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করো, তাহলে এই টপিক তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধং। ওয়েলকাম টু জিও স্টাডি বেঙ্গলি, যেখানে সহজ ভাষায় পাওয়া যায় সব এক্সামের কমপ্লিট প্রিপারেশন। ধং। তাহলে আর দেরি না করে চলো শুরু করি ভারতের সবচেয়ে পাওয়ারফুল রিভার নেটওয়ার্কের গল্প, গঙ্গা রিভার সিস্টেম। একদম। এই নদী ব্যবস্থাটা কিভাবে কাজ করে সেটা বোঝাটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ জরুরি। হ্যাঁ, আর সেজন্যই এখন আমরা স্লাইড নাম্বার 1 নিয়ে আলোচনা করব। এখানে আমরা গঙ্গা নদী তন্ত্রের একটা সম্পূর্ণ ম্যাপ আর তার ভৌগোলিক বিশ্লেষণ দেখব। মানে ওই নদীর প্রবাহের অস্বাভাবিকতা বা ফ্লো অ্যানোম্যালিগুলো, আর পরীক্ষার ওই ফাঁদগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো এই ডিপ ডাইভের আসল উদ্দেশ্যটা কিন্তু শুধু তথ্য বা ম্যাপ মুখস্থ করা নয়। এর পেছনের কারণগুলো, ওই কেন এরকম হচ্ছে, সেই কেনটা বোঝা। ঠিক, মানে এটা অনেকটা ধরুন কোনো বিশাল শহরের মাস্টার ম্যাপ পড়ার মতো, যেখানে শুধু বড় রাস্তা নয় বরং ট্রাফিক সিগন্যাল আর ওই চূড়া গলিগুলো যাতে চিনে নেওয়া যায়। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 2 নিয়ে আলোচনা করব। আচ্ছা, ছোটবেলা থেকে তো আমরা সবাই পড়েছি বা শুনেছি যে গঙ্গা নদী বোধহয় সরাসরি গোমুখ থেকে উৎপন্ন হয়। এটা তো একটা সাধারণ ভ্রান্তি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ধারণাটা খুব সাধারণ হলেও এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মানে গোমুখ থেকে যে স্রোতটা বেরোয় তার নাম কিন্তু ভাগীরথী। আর অন্যদিকে শতপন্থ হিমবাহ থেকে আসে সম্পূর্ণ আলাদা একটা নদী, যার নাম অলকানন্দা। এই দেবপ্রয়াগে এসে যখন এই দুটো নদী মেলে, ঠিক তারপরেই স্রোতটা প্রথমবার গঙ্গা নামে পরিচিত হয়। একদম শুরুতে গঙ্গা বলে কোনো নদীর অস্তিত্বই নেই। ও আচ্ছা, তার মানে এটা অনেকটা ওই দুটো আলাদা কোম্পানির একত্রিত হওয়ার মতো। ধরুন কোম্পানি এ আর কোম্পানি বি দুজনে মিলে মার্জার করার পর একটা সম্পূর্ণ নতুন ব্র্যান্ড তৈরি হলো। হ্যাঁ, একদম পারফেক্ট উদাহরণ। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 3 নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে নদীগুলোর মিলনের স্থান, এগুলোকে প্রয়াগ কেন বলা হয়, আর এখানে আসলে ঠিক কি ঘটে? এর একটা বড় ভৌগোলিক কারণ আছে। অলকানন্দা হলো একটা খুব চওড়া আর প্রাচীন নদীঘাট। ধরুন, এটা একটা মূল হাইওয়ের মতো কাজ করে। আর খাড়া ঢালের জন্য ওই উপনদীগুলো প্রবল বেগে বরফ আর পাথর নিয়ে এসে সোজা অলকানন্দায় আছড়ে পড়ে। এই যে প্রচণ্ড সংঘর্ষ আর মিলন, এই স্থানগুলোকে মূলত প্রয়াগ বলা হয়। ওহ, বুঝতে পেরেছি। মানে এটা ঠিক যেন ওই পাহাড়ি রাস্তার হাই স্পিড স্লিপ রোড থেকে প্রচণ্ড বেগে আসা গাড়িগুলোর ধীরে চলা মূল হাইওয়েতে এসে মেশার মতো ব্যাপার। একদম, ওই গতির পার্থক্যের জন্যই জল অত উত্তাল থাকে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 4 নিয়ে আলোচনা করব। এই যে পঞ্চপ্রয়াগ, এটা মনে রাখার কিন্তু একটা খুব মজার কৌশল বা নিমোনিক আছে। সূত্রটা হলো विष्णु के नंद के कान में रुद्र और देव बैसे। বাহ, দারুণ ট্রিক। আর এই সূত্রটা ডিকোড করলে দাঁড়ায় বিষ্ণুপ্রয়াগে মেশে ধৌলিগঙ্গা, তারপর নন্দপ্রয়াগে নন্দাকিনী, কর্ণপ্রয়াগে পিণ্ডার, রুদ্রপ্রয়াগে ওই কেদারনাথ থেকে আসা মন্দাকিনী, আর শেষে দেবপ্রয়াগে অলকানন্দার সাথে ভাগীরথী এসে মেশে। বাহ, এটা অনেকটা ওই কোনো জটিল রেসিপির ধাপগুলো মনে রাখার জন্য ছোট কোনো ছড়া বা ফর্মুলা ব্যবহার করার মতো। হ্যাঁ, একদম তাই। এতে নদীর ক্রমানুসারিতা একদম নির্ভুল থাকে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 5 নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু একটা বড় পরীক্ষার ফাঁদ বা এক্সাম ট্র্যাপ আছে। অনেকেই ভাবে ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বোধহয় গঙ্গা নদীর উপর অবস্থিত। আর ঠিক এখানেই ভুলটা হয়। তেহরি বাঁধ গঙ্গার ওপর নেই, এটা দেবপ্রয়াগের বেশ কিছুটা ওপরে, শুধুমাত্র ভাগীরথী নদীর ওপর তৈরি। আমরা তো দেখলাম গঙ্গার উৎপত্তি হয় দেবপ্রয়াগের পর,
তাই গঙ্গার উৎপত্তি তো তেহরি বাঁধ পার হওয়ার অনেক পরে হচ্ছে। মানে এটা অনেকটা এমন যেন কোনো দম্পতির বিবাহবার্ষিকীর পার্টি খোঁজা হচ্ছে, কিন্তু ঘটনাটি ঘটছে তাদের পরিচয় হওয়ার অনেক আগে। হ্যাঁ, একদম তাই। বিয়ের আগেই অ্যানিভার্সারি খোঁজার মতো ব্যাপার। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 6 নিয়ে আলোচনা করব। গঙ্গা তো হরিদ্বারে প্রথম সমতলে প্রবেশ করে, ফলে গতিবেগ হঠাৎ কমে যায়। কিন্তু এখানে ওই নেগেটিভ মার্কিং ট্র্যাপটা কি? ট্র্যাপটা হলো অনেকেই ভাবে গঙ্গা হয়তো 4টে রাজ্যের ওপর দিয়ে যায়, কিন্তু আসলে এটি 5টা রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড। অনেকেই খেয়াল করে না যে নদীটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার সীমানা অল্প একটু স্পর্শ করে বেরিয়ে যায়। ও আচ্ছা, এটা তো অনেকটা দূরপাল্লার ট্রেনের মতো, যা হয়তো কোনো ছোট স্টেশনে অফিসিয়ালি থামে না, কিন্তু সেই শহরের সীমানা ঠিকই প্রবল বেগে ছুঁয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। আর ওই ছোট্ট স্পর্শটাই ঝাড়খণ্ডকে এই অববাহিকার অংশ করে নেয়। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 7 নিয়ে আলোচনা করব। উত্তরপ্রদেশে গঙ্গার যাত্রাপথ মনে রাখার জন্য একটা দারুণ নেমোনিক আছে, বি টু বি। এন্ট্রি করে বিজনোর দিয়ে, মানে বিজনোরের বি, আর এক্সিট করে বালিয়া দিয়ে, বালিয়ার বি। এরপরেই তা বিহারে ঢুকে পড়ে। তার মানে এটা একটা বিশাল বইয়ের অধ্যায়ের শুরু আর শেষের বুকএন্ডসের মতো, যা পুরো রাজ্যটাকে দুদিক থেকে শক্ত করে ধরে রেখেছে। একদম ঠিক বলেছ। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নম্বর 8 নিয়ে আলোচনা করব। গঙ্গার বাম তীরের উপনদীগুলোকে পশ্চিম থেকে পূর্বে নির্ভুলভাবে মনে রাখার একটা সুন্দর সূত্র আছে। রামু গোমতী কা ঘাঘরা গণ্ডক কি কোশি মে মহান হ্যায়। হ্যাঁ, আর এই সূত্র অনুযায়ী নদীগুলোর নাম ক্রমানুসারে বললে হবে রামগঙ্গা, গোমতী, ঘাঘরা, গণ্ডক, কোশি এবং শেষে মহানন্দা। এটা অনেকটা লাইব্রেরির শেলফে বইগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বা বাম দিক থেকে ডান দিকে নিখুঁতভাবে সাজিয়ে রাখার মতো ব্যাপার। হ্যাঁ, একদম তাই। ক্রমানুসারে মনে রাখাটা ভূগোলে খুব জরুরি। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নম্বর 9 নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে কোশি নদী, একে বিহারের দুঃখ কেন বলা হয়? এর পেছনে একটা সাংঘাতিক মেকানিজম আছে। পাহাড় থেকে নামার সময় কোশি নদী প্রচুর পলি নিয়ে আসে, কিন্তু সমতলে আসা মাত্র গতি কমে যায়, আর নদীখাত পলিতে বুজে যায়। তখন জল আটকে গিয়ে নদী অনেকটা বাধ্য হয়েই নিজের তৈরি পাড় ভেঙে নতুন পথ তৈরি করে। এর ফলে ওই ভয়াবহ আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্ল্যাট হয়। ও, বুঝতে পেরেছি। মানে এটা ঠিক এমন যেন একটা জলের পাইপের মুখ কাঁদায় আটকে গেছে, আর ভেতরের প্রচণ্ড চাপের কারণে পাইপ ফেটে চারদিকে জল ছিটকে বেরিয়ে আসছে। হ্যাঁ, একদম পারফেক্ট তুলনা। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 10 নিয়ে আলোচনা করব। এখানে আমরা বাম তীর আর ডান তীরের উপনদীগুলোর বৈপরীত্য নিয়ে কথা বলবো। বাম তীরের নদীগুলোর উৎস তো হিমালয়, তাই জলের পরিমাণ বেশি আর এগুলো বন্যাপ্রবণ। ঠিক। আর অন্যদিকে ডান তীরের উপনদীগুলো, যেমন ধরুন যমুনা, সোন বা পুনপুন, এদের উৎস হল উপদ্বীপীয় মালভূমি। এগুলোতে জল তুলনামূলক কম থাকে, কারণ এগুলো বৃষ্টির জলের ওপর নির্ভরশীল। আর এরা গঙ্গার সমান্তরালে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে গঙ্গায় মেশে। আচ্ছা, তার মানে এটা অনেকটা দুটি ভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্টের মতো। একটাতে প্রতি মাসে বিশাল অ্যামাউন্ট বা হিমালয়ের বরফ গলা জল জমা হয়, আর অন্যটিতে শুধুমাত্র বোনাস বা নির্দিষ্ট বর্ষার সময় ছোট অ্যামাউন্ট জমা হয়। হ্যাঁ, ঠিক এভাবেই খুব সহজে মনে রাখা যেতে পারে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 11 নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে একটা চমকপ্রদ প্রশ্ন আছে। সোন নদী অমরকণ্টক মালভূমিগুলো উৎপন্ন হয়ে মাধ্যাকর্ষণের সাধারণ নিয়মের বিপরীতে উত্তর দিকে কিভাবে বয়? এর মূল কারণ হল গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। লক্ষ লক্ষ বছর আগে ইন্ডিয়ান আর ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে তৈরি হওয়া গভীর ফাটল বা ফল্ট লাইনের কারণে ওই এলাকার স্বাভাবিক ঢাল বদলে যায়। সোন নদী তখন ওই ফাটল ধরে গঙ্গার দিকে প্রবাহিত হতে বাধ্য হয়। ও আচ্ছা, এটা অনেকটা মেঝের উপর জল ঢালার মতো, যেখানে মেঝে একদিকে হেলানো থাকলেও মাঝখানের একটা গভীর ফাটলের কারণে জল ঢালু দিকে না গিয়ে ফাটল বরাবর উল্টো দিকে বইতে শুরু করে। একদম তাই।
জিওলজি এখানে গ্র্যাভিটির সাধারণ নিয়মকে ওভাররাইড করে দিচ্ছে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 12 নিয়ে আলোচনা করব। গঙ্গা যখন সমুদ্রের কাছাকাছি পৌঁছায় তখন ভূমির চাল বা ঢাল তো প্রায় শূন্য হয়ে যায়, তাই না? হ্যাঁ, আর ওই জিরো গ্রেডিয়েন্টের কারণে পলি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নদীর আর থাকে না। কোটি কোটি টন পলি নদীখাতে জমতে থাকে। তখন স্রোত এগোতে না পেরে বাধ্য হয়েই দুভাগে ভাগ হয়। পূর্ব দিকে এগিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে, আর দক্ষিণ দিকে বাঁক নিয়ে ভারতে প্রবাহিত হয় হুগলি নামে, যার তীরে কলকাতা অবস্থিত। এটা অনেকটা ম্যারাথন দৌড়ের শেষ প্রান্তে এসে একজন ক্লান্ত দৌড়বিদের মতো, যে তার ভারী ব্যাকপ্যাক আর বইতে না পেরে রাস্তায় ফেলে রেখে পাশ কাটিয়ে এগিয়ে যায়। খুব সুন্দর উদাহরণ। পলিগুলো ওই ব্যাকপ্যাকেরই মতো কাজ করে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 13 নিয়ে আলোচনা করব। ফারাক্কা ব্যারেজ নিয়ে তো একটা প্রচলিত ধারণা আছে যে এটা বোধহয় শুধু বন্যা নিয়ন্ত্রণের জন্য। হ্যাঁ, এটা একটা বড় মিথ। এর আসল উদ্দেশ্য হল একটা ভূকৌশলগত ফ্ল্যাশ মেকানিজম তৈরি করা। বডিপ অঞ্চলে হুগলি নদীতে ক্রমাগত পলি জমে নাব্যতা কমে যায়। ফারাক্কা ব্যারেজ তখন কৃত্রিমভাবে গঙ্গার অতিরিক্ত জল হুগলি নদীতে ঘুরিয়ে দেয়। এই বিশাল জলের তোড় ফ্ল্যাশের মতো কাজ করে পলি ভাসিয়ে সমুদ্রে নিয়ে যায়। এভাবেই কলকাতা বন্দর জাহাজ চলাচলের জন্য সচল থাকে। ও আচ্ছা, মানে এটা ঠিক যেন ড্রাইভওয়েতে জমে থাকা কাদা পরিষ্কার করার জন্য একটা হাই প্রেশার জলের পাইপ বা হোজ ব্যবহার করা। একদম সঠিক অ্যানালজি। জলের প্রেসারেই সব সাফ হয়ে যায়। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 14 নিয়ে আলোচনা করব। সুন্দরবনের কথা তো বলতেই হয়, যা গঙ্গা আর ব্রহ্মপুত্র দ্বারা গঠিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এর ম্যানগ্রোভ অরণ্য আর রয়্যাল বেঙ্গল টাইগার তো পৃথিবী বিখ্যাত। ঠিক তাই। আর এই বিশাল পরিবেশগত এবং জীবনদায়ী ভূমিকার কারণে ভারত সরকার 2008 সালে গঙ্গাকে জাতীয় নদী বা ন্যাশনাল রিভার হিসেবে ঘোষণা করে। এটা অনেকটা কোনো ইকোসিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার মতো সম্মান। হ্যাঁ, অবশ্যই যোগ্য সম্মানই দেওয়া হয়েছে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নম্বর 15 নিয়ে আলোচনা করব। ভারতের জাতীয় জলজ প্রাণী গঙ্গা ডলফিনের বিষয়টা খুব ইন্টারেস্টিং। এই অন্ধ ডলফিন ইকোলোকেশন ব্যবহার করে শিকার করে। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল এরা শুধুমাত্র 100% বিশুদ্ধ মিঠা জলেই বাঁচতে পারে। এদের বায়ো ইন্ডিকেটর বলা হয়। কারণ নদীতে ডলফিনের উপস্থিতি প্রমাণ করে যে জল সম্পূর্ণ বিশুদ্ধ এবং ইকোসিস্টেম জীবিত। কোনো ল্যাব টেস্টের দরকার নেই। ডলফিন না থাকা মানে নদীটি পরিবেশগতভাবে মৃত। বাহ, এটা তো অনেকটা ওই কয়লা খনিতে ব্যবহার করা ক্যানারি পাখির মতো, যা কোনো প্রযুক্তি ছাড়াই বাতাসের বিশুদ্ধতার একটা প্রাকৃতিক অ্যালার্ম হিসেবে কাজ করে। একদম তাই। আমরা এতক্ষণ দেখলাম গঙ্গার এই বিশাল সিস্টেমটি কতটা নিখুঁতভাবে কাজ করে। কিন্তু একটু ভেবে দেখুন, জলবায়ু পরিবর্তনের কারণে যদি হিমালয়ের গোমুখ বা শতপন্থ হিমবাহ দ্রুত গলতে থাকে বা শুকিয়ে যায়, তাহলে কি হবে? প্রয়াগের ওই জলের ধাক্কা, ফারাক্কার ফ্ল্যাশ মেকানিজম কিংবা 100% বিশুদ্ধ জলের উপর নির্ভরশীল অন্ধ ডলফিন, সবকিছুর ব্যালেন্সই কিন্তু ভেঙে পড়তে পারে। এই পুরো নদীতন্ত্রটি যেমন শক্তিশালী তেমনই কিন্তু অত্যন্ত সংবেদনশীল। এই ভারসাম্য রক্ষার দায়িত্ব কার? যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং জিও স্টাডি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে পাবেন সব পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি এক জায়গায়। রকেট বুক এবং দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ কিপ স্টাডিং, কিপ গ্রোয়িং।